আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছি সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে, বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি দুই, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যেভাবে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার, সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না। সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য। যেটা নিয়েই প্রথমেই বেজে গেল যে পেস্কি, এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেককে দিয়ে এটা বলানো হয়েছে। এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক, বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়া দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে, যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন, এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ, যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসো, না 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 না। ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলাতে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি। সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এইটাকে ঘাট চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, এটা তারা আসে নাই, সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটাতে ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরো কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত, জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং দেখতে থাকেন, চোখ কান খোলা থাকেন, যেই মুহূর্তে যে নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব। দোয়া করবেন আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2025 সালের 13ই নভেম্বর পত্রিকার পাতার বড় শিরোনাম ছিল গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের 13ই জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বিএনপি হ্যাঁ বা না ভোটের ফ্যাকড়ায় থাকবে না। যদিও এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে প্রচার চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু এর মধ্যে আকস্মিক অবস্থান পাল্টালেন তারেক রহমান। 30শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান তিনি। তারেক রহমানের এমন নতুন অবস্থানের পরদিনই টিপ্পনি কাটেন জামাত ইসলামের আমির, বলেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কায় তারেক রহমান হুট করে উন্মুক্ত জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করলেন? এই প্রশ্ন তৈরি হয়েছে খোদ দলটির ভিতরেই। আবার তারেক রহমান এমন সময় হ্যাঁতে ভোট দিতে বললেন যেদিন নির্বাচন কমিশনের হুঙ্কারে অধ্যাপক ইউনূস আর আলী রিয়াজদের অবস্থা কোণঠাসা হয়ে পড়ে। তাহলে কি ডক্টর ইউনূস ও তার বাহিনীকে রক্ষা করতেই তারেক রহমানের এমন অবস্থান, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? সংস্কারের নামে বহু নাটকের পর যখন আলী রিয়াজের ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে, তখন বিএনপি ছিল নাখোশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না রেখে তখন বলেছিলেন ঐকমত্য কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে। দলটির মহাসচিব বলেছিলেন বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। বিশ্লেষকরা মনে করেন স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল। এই জুলাই সনদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারে প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট। নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নিজেদের পছন্দসই দলগুলোকে নিয়ে জুলাই সনদ করেছে, আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি। তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে। সরকারের সাথে তাদের দুই মিত্র জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার শুরু করে। তবে আনুষ্ঠানিক প্রচারে 30শে জানুয়ারির আগ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে। যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে, এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন। 12ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। গণভোটের বিরুদ্ধে এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছিলেন খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমানই। 13ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেদিন তিনি বলেছিলেন, এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলেন আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে আমরা দেখি দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষির কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান। গত 30শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচনের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন জুলাই সনদকে সম্মান করতে হবে, সেজন্য ধানের শীষ যেমন সিল মারার পাশাপাশি হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। তারেক রহমানের এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা হয়। জামাত ও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল। 22শে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় আরো 6টি নির্বাচনী জনসভা করেন তিনি। এসব সভায়
বিএনপির পক্ষ থেকে গণভোটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরও তিনি দেশব্যাপী যেসব প্রচার সভা করেছিলেন 30শে জানুয়ারির আগে কোনোটি হ্যাঁ বা না এর পক্ষে কোনো কথা বলেননি। অন্যদিকে 22শে জানুয়ারি রাজধানীর মিরপুরে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে এনসিপি। প্রশ্ন উঠেছে, তারেক রহমান হঠাৎ করে নির্বাচনী জনসভায় হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন কেন, যেখানে দলটির সিনিয়র নেতারা স্পষ্টতই গণভোট নিয়ে কৌশলী হওয়ার চেষ্টায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমান যেদিন হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন তার আগের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে সরকার নিজে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে আইনের ভুল ব্যাখ্যা দিতেও পিছু পা হননি। তা নিয়ে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিপত্তি বাধে নির্বাচন কমিশনের একটি চিঠিতে। 29শে জানুয়ারি তারা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহাহুঙ্কার। ওই চিঠিতে নির্বাচন কমিশন বলছে, হ্যাঁ বা না এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের চিঠি সরকার অবস্থানকে নড়বড়ে করে দেয়। সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে ভয় ঢুকেছে। রোববার আদালত খুললে সরকার এমন বেআইনি কাজ নিয়ে রিট দায়ের হতে পারে। আর এই আইনি কাজে বিএনপিপন্থী আইনজীবীদের থাকার আশঙ্কা করছে সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে, অধ্যাপক আলী রিয়াজ সহ সরকারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। মিত্র কয়েকটি দলের সুপারিশ ছিল, বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারের মিশন হ্যাঁ ভোট বেচতে যাবে। সেক্ষেত্রে বড় ধরনের কারচুপি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারের মিত্ররা। কারণ এরই মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। নো ভোটের প্রচারে নেমেছে দলটি। তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচার পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে সর্ষে ফুল দেখতে পায়। প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন? বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত 18 মাসে তারেক রহমানের সিদ্ধান্তগুলো দেখেন। নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন যেগুলো প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল। এমনকি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি। সূত্রগুলো বলছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি এই বিষয়ে নিশ্চুপ আছে। এমনকি কোথাও কোথাও বিরোধিতা করছে। আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নয়। সরকার এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি? তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপিকে জানানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেয়া তারেক রহমান পড়েন বিপাকে। সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলেও ফেলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 31শে জানুয়ারি কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। পরিষ্কারভাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের? এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরই বলে ছালার নাম বাবাজি। এ জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। বিএনপির সূত্রগুলো বলছে, যে ধাক্কাতেই তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন, বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে
তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। এ কারণে দলের ভিতরে হতাশা তৈরি হয়। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিচের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন, দল যদি হ্যাঁ ভোটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছিল গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এ নিয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। দলটির সূত্রগুলো বলছে, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার আসন সহ কমপক্ষে 100টি আসন আছে যেখানে বিএনপি প্রার্থীদের জিততে হলে আওয়ামী লীগের ভোট দরকার। আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে হওয়ায় এসব আসনের প্রার্থীরা এখন তারেক রহমানের বক্তব্যের পর ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলে কেউ কথা বলবেন এটা অসম্ভব, কিন্তু তারেক রহমান সরকার ও সরকারের দুই মিত্রের চাপে সরাসরি হ্যায়ের পক্ষে অবস্থান নেয় বহু আসনে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তেমন হলে বিএনপির অবস্থা 1991 সালে আওয়ামী লীগের মতো যে হতে পারে তার শঙ্কা আরো বাড়ছে। সালামু আলাইকুম। ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে, এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হ্যাঁর পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আর জামাত ইসলাম তো প্রথম থেকেই গণভোটের পক্ষে হ্যাঁ অবস্থান আছে, বা এনসিপিও বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তো যখন এই অবস্থা, কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে তারা যদি করে, কেন এটা দণ্ডনীয় অপরাধ? দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত। উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-এর বিধানবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনূস প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী, সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে হ্যাঁ প্রচারণা চালানো হলো, এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না, তবে দুইটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন। তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন, কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনূস অথবা এই উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয়, সেটা তারা পারবে না। কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে।
তার মানে 2025 সালে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারেও এই বিষয়টা আছে, আর 1972-এর যে অনুচ্ছেদ আছে সেইখানেও আছে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রাপককে বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার। আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন উপসচিব, নির্বাচন পরিচালনা 2 অধিশাখা এখানে আপনার দেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো? এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে, তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিতে হবে, যেহেতু এখানে নায়ের অপশন রাখা হয়েছে, তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে। এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না, সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত, যেহেতু হ্যাঁ এবং না আছে নির্বাচন কমিশন যেটা এখানে বোঝাতে চাচ্ছে, সো পাবলিককে সুযোগ দেন। হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম, কিন্তু হ্যাঁই দিতে হবে, হ্যাঁর পক্ষে প্রচারণা, এটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট। কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল, পেছনে আসলে কি চলছে? আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা, ডক্টর ইউনূসের অধীনে কিন্তু এখন না। ওই যে ওই দিন আমরা কোন এলাকার একজন জেলা প্রশাসক তিনি বলছিলেন তিনি আসলে ডক্টর ইউনূসের কর্মচারী না, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় তারা আছেন, যার কারণে গণভোটের পক্ষে হ্যাঁর প্রচারণা তিনি চালাতে পারেন না। এটা আইনিভাবে ভেজাইল্লা, তার মানে এটাই। আর এখন থেকে যদি এটা কেউ করে তার জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। তো আজকে থেকে এই ধরনের প্রচারণা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তারা দিতে পারবে না। এখন নির্বাচন কমিশন ভালো জানে হুট করে কেন এই প্রজ্ঞাপন জারি করা হলো, হয়তো এটা সময় বলে দিবে। শেখ হাসিনা মানে বাংলাদেশের বাইরে প্রথমে তিনি নেতা কর্মীদের অডিওতে ভাষণ দিচ্ছিলেন, তারপরে তিনি যে সমস্ত নেতা নেত্রী কর্মী যারা বাংলাদেশ থেকে মানে লিটারালি পালিয়ে ভারত বা বিদেশে যেখানে যেখানে আছেন, আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এখানে বহু আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন। ফলে তাদের সঙ্গে তিনি একটা দেখা সাক্ষাৎ করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম যখন করেন তখন আমরা ভারতীয়রা কবর করেছিলাম, কিন্তু এখন এরপরে এটা এত ঘন ঘন হয়, এতবার হয় যে সেটা আমাদের কাছে তার যেহেতু তার নির্যাস আমাদের কাছে সম্পূর্ণ জানা নেই, সেই কারণে যে মিটিং গুলো থেকে নেট রেজাল্টটা কি হতে চলেছে সেটা এখনো নিশ্চিত নয়। আমি যেটা শুনেছি তিনি আপাতত এখন প্রত্যেক নেতা নেত্রীর থেকে তার কথা শুনছেন, শুনে তিনি ভবিষ্যতে রণনীতি তৈরি করবেন এবং খুব সময় দ্রুত এগিয়ে আসছে, যেহেতু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কারণে এই সময় দ্রুত হয়তো আরো কিছু মিটিং আগামী দিনেও হতে পারে। মিটিং গুলো সেক্ষেত্রে ভারত সরকার, আমি আগেও বলেছি, অনুমতির ব্যাপার নয়, ভারত সরকার কোনো বাধা দিচ্ছেন না। এইবার প্রথম যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল এলেন সেখানকার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্য পদাধিকারীরা যে এসেছিলেন 5 জন, যারা যে দীর্ঘ আলোচনা করলেন, সেই আলোচনাটা তারা লন্ডন, খবরটি হলো লন্ডন করেসপন্ডেন্ট মারফত প্রথম একটি বাংলাদেশের কাগজে। সেটিই কিন্তু সূত্র, আপনি যেটা আনন্দবাজারেও দেখছেন তার সূত্র সেটাই, তারাই গিয়ে ওইভাবে বলেছেন। তিনি মানে রাজার মতো রাজপ্রাসাদে আছেন এটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যেটা আসল কথা, তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে আছেন। তাহলে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকলে যা যা থাকা উচিত সেগুলো সবই আছে, সেগুলো সবই আছে, প্রথম দিন থেকেই তো আছে, সেটা তো নতুনত্ব কিছু নেই এর মধ্যে। আমাদের কাছে নতুনত্ব লাগে, ওদের কাছে বাংলাদেশিদের কাছে নতুনত্ব লেগেছে, এবং তারা এই খবরগুলো এতদিনে যে ছাপছেন এটা একটা আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইতিবাচক দিক। আগে খবর ছাপাই হতো না, শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত হবেন এটা বাংলাদেশে তো ভাইরাল হয়েছে, কিন্তু সে খবরও ছাপা হয়েছে, এবং কি এখন যে খবরগুলো ছাপা হচ্ছে, ফলে আমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে তিনি একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতিটা হয়তো আর কিছুদিন পর জানা যেতে পারে আর কি, এখনো স্পষ্ট না। প্রথম কথা হচ্ছে 2014 থেকে 24 মনে হয়েছিল বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে গেছে, তা তো হয়নি, তারা আজ ক্ষমতার দোরগড়ায়। এমনকি জামায়াত, যাকে কোথাও দেখা যেত না, তার নিষিদ্ধ ছিল, জামায়াতও ক্ষমতায় আসবে কিনা এই নিয়ে আলোচনা চলছে, সব চর্চা শুরু হয়েছে।
নিষিদ্ধ হয় না। ভারত, আমি বলছি ভারত বাংলাদেশের ৩টি ধারা সব সময় থাকবে, ক্ষমতায় থাকুক বা না। নিশ্চিহ্ন কেউই হবে না। নিশ্চিহ্ন না আওয়ামী লীগ হবে, নিশ্চিহ্ন বিএনপি হবে না কোনোদিন, নিশ্চিহ্ন জামায়াতও হবে না। ৩টে আদর্শের ধারায় বাংলাদেশ বিবর্তিত হয়। এটা গেল এক। দ্বিতীয় কথা, আপনি যদি বলেন, হ্যাঁ, এগুলো অনেক, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যেটা সাংবাদিক হিসেবে কানেক্টিং দ্য ডটস, আপনি যে সূত্রগুলোকে এক সূত্রে গাঁথেন। কিরকম? ভারতের একটি সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম, যেটাকে আমরা অনেকেই জানি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম, তারা কতগুলো প্রশ্ন শেখ হাসিনা করলেন, যে প্রশ্নের জবাব তিনি দিলেন যে আহ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দল, এদের কারণেই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হয়েছে। তিনি বিএনপির অবদানকে স্বীকারও করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, তিনি বলেছেন, তিনি ধরেও না যে নির্বাচন হয়ে যাচ্ছে, তিনি ধরে নিয়েছেন, এবং তাহলে তিনি একটা আপিল করছেন বিএনপির কাছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়। ঠিক তারপরে আহ তারেক রহমান তিনি এপিকে একটা ইন্টারভিউ দিলেন। সেই ইন্টারভিউতে বললেন তিনি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় তিনি বিশ্বাস করেন না, কারণ ভবিষ্যতে কোনো একদিন তাহলে তাদেরকেও কেউ নিষেধাজ্ঞা, তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে হ্যাঁ, অপরাধীদের বিচার হবে, সেটা হতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করার পক্ষপাতী নন। এমনকি একই সঙ্গে সেই একই ইন্টারভিউতে তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক রেখে তারা চলতে চান। এই কারণে আমি বলতে পারি যে এটা ভারতের থেকে, আমি কোনো নির্দিষ্ট মানে কোনো খবর নেই, কিন্তু আমার মনে হচ্ছে এগুলোকে যদি সূত্রগুলো যোগ করেন, তাতে অবশ্যই ভারতের ভূমিকা থাকলেও থাকতে পারে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে একটা দীর্ঘকাল রাজনৈতিক দল, হয়তো এই সময় একটা বিএনপি ক্ষমতায় যদি এসে যায়, এখন যদি নির্বাচনটাই তো যদি হয়, এই নিয়ে প্রশ্ন আছে। সেটা তো আপনি তো নিশ্চয়ই জানেন, হয়তো শুনেছেন, আমাদের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন দূতাবাসের যে ঘোষণা, ট্রাভেল জি, অ্যাডভাইসের। সতর্কতা। তাতে এই প্রথম আমি দেখলাম তারা ঘোষণা করেছেন যে বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে জঙ্গি চরমপন্থীদের হামলা হতে পারে। এই শব্দটুকুলি ব্যবহার করা হয়েছে, এবং সেখানে সেটা ওদের ওয়েবসাইটে আছে, এবং বলা হয়েছে মন্দির, মসজিদ, গির্জা আক্রান্ত হতে পারে। যে সমাবেশটাকে আপনার খুব শান্তিপূর্ণ মনে হচ্ছে, সেটা শান্তিপূর্ণ নাও হতে পারে। দুই দলের মধ্যে সংঘাত লাগতে পারে, ফলে এগুলো এড়িয়ে চলে। এই যে কথাগুলোর টাইমিংটা যদি দেখেন আপনি, টাইমিংটা হলো ঠিক একদিন আগে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন। জামায়াতে ইসলামের সঙ্গে আমেরিকান দূতাবাসের পদাধিকারের সকলেই উপস্থিত, ইনক্লুডিং আমরা জানি যিনি বহুকাল ধরে ছাত্র শিবির করতেন, যে ফিরোজ আলী, তিনিও ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এবং খুবই প্রবীণ একজন ব্যক্তি। তিনি কিন্তু এরকম ঘটনা নয়, খুব ব্যতিক্রমী, যে তিনি কিন্তু তার বয়স অনেক হয়ে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই আমেরিকান দূতাবাসে বিভিন্ন স্থানে কাজ করেছেন এবং এখন ঢাকায় করছেন, এবং ঢাকায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা সবাই আমরা জানি অন্তত। তার সঙ্গে বৈঠকের পর আমেরিকান এম্বাসির এই ঘোষণাটা, এটা চিন্তায় ফেলেছে। যে আপনি কিন্তু জানেন যে ভারত বাংলাদেশের সমস্ত মিশনগুলোকে নো ফ্যামিলি পোস্টিং ডিক্লেয়ার করেছিল। তার জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এর নিরাপত্তার তো কোনো অভাব নেই, কেন এটা ভারত করেছে জানি না। আমার তো প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে, বা বাংলাদেশ সাংবাদিকরা যারা মিলিত হন পররাষ্ট্র উপদেষ্টার কাছে, তাদের এই প্রশ্নটা করা উচিত যে মার্কিন দূতাবাসের এই ট্রাভেল অ্যাডভাইসারি সম্পর্কে আপনি কি বলবেন। তিনি বলেছেন জঙ্গি হানা হতে পারে, মন্দির, মসজিদ, গির্জায় আক্রমণ হয়। এই কথাগুলো যে বলে, এবার সেটাকে তারা কিভাবে দেখছেন, বা তার ব্যবস্থা কি রাখছেন প্রতিরোধ করার জন্য, সেটা বাংলাদেশের সরকারের দায়িত্ব। আপনি যেটা আরেকটা জিনিস হয়েছে, সেটা নতুন ঘটনা, তাতে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির আরেকটা পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে তারেক রহমানের গণভোটের পক্ষে হ্যাঁ বলে দেওয়াতে একটা সমীকরণ বদলাতে পারে। কারণ এই গণভোটের পক্ষে হ্যাঁ বলাটা বিএনপি দলের মধ্যে ভিন্ন মত ছিল, সেটা সকলেই আমরা জানি। হ্যাঁ, তারেক রহমান হ্যাঁ বলেছেন, কেন হ্যাঁ বলেছেন তিনি গোটাটা পড়ে রেখেছেন কিনা আমি জানি না, এবং সেই নিয়ে আমার মনে হচ্ছে বিএনপি যে একটা অবস্থা, মানে সত্যি সত্যি তারা ফেরার পর যে ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, আগ্রহ যেটা বেড়েছিল, সেটা কিন্তু কিছুটা সীমিত হয়েছে। তিনি কি কোনো চাপে পড়েছেন আমি সেটা জানি না।
ফলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন বাংলাদেশে কেন এই মত পরিবর্তনটা ঘটলো। কিন্তু এটা হলে কি হবে সেটা কি জানেন তারা? নির্বাচনে যে গণভোট চাওয়া হচ্ছে সেই গণভোটে কি ভোটারদের কাছে বলা হচ্ছে যে 38টি ধারা কি? তারা না জেনে হ্যাঁতে ভোট দিক, কিন্তু কেন হ্যাঁতে ভোট দেবো, কি জন্য দেবো, সেটা কি বলেছেন? তার কি কোনো প্রচারপত্র জারি হয়েছে? আমি জানি না জুলাই সনদ কি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে? পৌঁছে দেওয়ার পরিক্রম ছিল, ছিল না যে তা না, সত্যি কথা। সেটা কি হয়েছিল আমি জানি না। প্রত্যেকটা মানুষ কি জানেন যে জুলাই সনদের অর্থ কি? তার এটা রূপায়িত হলে হ্যাঁ ভোট প্রক্রিয়া জিতলে কি হবে? ফলে বাংলাদেশ একটা, আমি বলবো একটা, মানে অদ্ভুত একটা টার্মোয়েলের মধ্যে আছে। মানে এটাকে সন্ধিক্ষণে বলাটা হচ্ছে কম বলা হবে। নানাবিধ জঙ্গি সন্ত্রাসবাদী হানা এবং তার সঙ্গে রাজনৈতিকের মত পরিবর্তন, আভ্যন্তরীণ রাজনৈতিক দলের মধ্যে একটা পরিবর্তন ঘটছে। সমস্ত বিষয়টা মানে খুবই একটা জটিল দিকে দিয়ে যাচ্ছে, খুব সহজ হচ্ছে না।